হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু কুদরত ক্যারিয়ার ক্লাসেস। আজকের বিজ্ঞানের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো দেখো, আজকে যে টপিকটা আলোচনা করব, জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার। তোমরা অনেকেই চেয়েছিলে যে টপিক ওয়াইজ ক্লাস দিতে, ঠিক আছে? তো টপিক ওয়াইজ ক্লাস তো দেবই, তার সঙ্গে খুব ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারের, বিশেষ করে প্রিভিয়াস ইয়ারগুলোকে ফলো করবো আমরা। ওকে, তো দেখো, ডব্লিউবিসিএস প্রিলিতে 1999 থেকে, ঠিক আছে, 1999 থেকে একদম আপ টু ডেট 2023 পর্যন্ত যতগুলো কোশ্চেন এসেছে ওই টপিক থেকে, সেই টপিকগুলো আমরা, সেই কোশ্চেনগুলো খুব ডিটেলসে আলোচনা করব। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেনটা কি বলেছে? প্রথম কোশ্চেনটা বলেছে যে একটা ভাসমান বস্তু সুস্থির সাম্য অবস্থায় থাকলে তার প্লবতা কেন্দ্র অবস্থিত হবে কোথায় আর কি। তো প্লবতা কেন্দ্র অ্যাকচুয়ালি কি, সেটা কি জানবো। দেখো, যদি আমাদের তরল বা কোনো বাতাসে কোনো বস্তুকে আংশিকভাবে যদি নিমজ্জিত থাকে, ঠিক আছে, এটা নৌকা ধরো, এই নৌকাটা যখন জলের মধ্যে থাকে, তখন কি বলতো, জলটা যখন জলের মধ্যে যখন থাকে তখন এই নৌকাটা কিছুটা জল অপসারিত করে, ঠিক আছে, কিছুটা জল, যেহেতু এই নিচের পোর্শনটা ঢুকে যায়, নিচের পোর্শনটা জলের মধ্যে চলে আসে, তার জন্য কিছুটা পরিমাণ জল অপসারিত করে, ঠিক আছে, কিছু পরিমাণ জল অপসারিত করে। এই অপসারিত জলের যে ভার কেন্দ্র, ঠিক আছে, জলের যে ভার কেন্দ্র বা অপসারিত তরলের যে ভার কেন্দ্র, ঠিক আছে, ভার কেন্দ্র, সেটাই হচ্ছে প্লবতা কেন্দ্র। সেটাই হচ্ছে কি বলতো, প্লবতা কেন্দ্র। বোঝা গেল? সেটাই হচ্ছে প্লবতা কেন্দ্র। তো একটা কথা মাথায় রাখো, যে প্লবতা কেন্দ্র আর ভার কেন্দ্র কিন্তু তারা কিন্তু একই সরলরেখায় থাকে, একটা নির্দিষ্ট সরলরেখায় থাকে। প্রথমে থাকে, ঠিক আছে, ভার কেন্দ্র, অর্থাৎ যে পয়েন্টে উল্লম্বভাবে, ভার কেন্দ্র কাকে বলে, যে পয়েন্টে উল্লম্বভাবে পুরো বডিটার, অর্থাৎ পুরো বস্তুটার ভার কেন্দ্রীভূত থাকে, ঠিক আছে, কেন্দ্রীভূত থাকে, সেটাকে বলা হয় ভার কেন্দ্র, ঠিক আছে। তাহলে আমার এখানে যে জলটা অপসারিত হলো, সেই অপসারিত জলের একটা নির্দিষ্ট জায়গায় তার কেন্দ্রীভূত আছে, তার ভারটা কেন্দ্রীভূত আছে, সেই ভারটাকে বলা হয় প্লবতা কেন্দ্র। প্লবতা কি? প্লবতা হচ্ছে আপথ্রাস্ট একটা ফোর্স। প্লবতা হচ্ছে আপথ্রাস্ট একটা ফোর্স, উপরের দিকে ঊর্ধ্বমুখী একটা বল, ঠিক আছে। সেই বলটা কার উপর ডিপেন্ড করে বলো তো? যে তরল আছে সেই তরলের ঘনত্বের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, আর হচ্ছে তোমার অভিকর্ষজ ত্বরণের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, এবং তার আর আয়তনের উপর ডিপেন্ড করে, আয়তনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, আয়তনের উপর ডিপেন্ড করে তোমার প্লবতা, অর্থাৎ বায়োন্সি। বোঝা গেল? তো দেখো, তাহলে এখানে আমার একদম একদম লম্বালম্বিভাবে, অর্থাৎ একটা সরলরেখার মধ্যে উপরে থাকে কি, ভার কেন্দ্র, আর নিচে থাকে তোমার, তার নিচে থাকে প্লবতা কেন্দ্র, তার নিচে থাকে মেটা কেন্দ্র, ঠিক আছে, মেটা কেন্দ্র, তার নিচে থাকে কি বলতো, মেটা কেন্দ্র। তাহলে মিডিলে কে থাকে তোমার প্লবতা কেন্দ্র। তাহলে প্লবতা কেন্দ্র ভার কেন্দ্র কোথায় হবে? নিচে অবস্থিত। ওকে, এখানে যে উত্তরটা আছে ভার কেন্দ্রের নিচে। বোঝা গেল? তাহলে প্রথমে দেখো ভার কেন্দ্র থাকে, তারপর প্লবতা কেন্দ্র, তার নিচে হচ্ছে মেটা কেন্দ্র। তারপর দেখো পোস্ট কোশ্চেনটা, দেখো 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, দেখো যে তরলের দুটি কণা একত্রিত হয়ে একটা কণায় পরিণত হয়, এই প্রক্রিয়ার শক্তির কি হয়? তো দেখা যাবে, তো তুমি যদি একটা ফ্লোরে, অর্থাৎ একটা ফ্লোরে যদি তুমি একটা জায়গায় কচুর পাতায় বলো বা তুমি একটা জায়গায় বলো, যদি 2-3টে জলের ফোঁটা থাকে, তখন দেখবে অটোমেটিক কী হয় বলো তো, জলের ফোঁটাগুলো একসঙ্গে একটা বড় আকার ধারণ করে দেয়, একটা বড় আকার ধারণ করে নেয়, ঠিক না? তাহলে একটা বড় আকার ধারণ করছে মানে কি, তোমাকে কোনো কাজ করতে হচ্ছে না, তাহলে অটোমেটিক তারা কিন্তু নিজেই কিন্তু কি বলতো, তারা একটা বড় জলকণায় পরিণত হয়ে যাচ্ছে। তার মানে কি বলতো, তাদের নিজেদের মধ্যেই এক্সেস এনার্জি আছে বলেই কিন্তু দুটো জলের ফোঁটা একটা জলের ফোঁটাতে রূপান্তরিত হচ্ছে। বুঝতে পারছো? যেটা হচ্ছে একটাই কারণ, সেটা হচ্ছে সারফেস টেনশন, অর্থাৎ হচ্ছে তোমার কি বলে সারফেস টেনশন, অর্থাৎ হচ্ছে তোমার পৃষ্ঠটান। একটাই হচ্ছে পৃষ্ঠটান। বোঝা গেল? একটাই কারণ হচ্ছে পৃষ্ঠটান। এই ঘটনাটা ঘটে কেন? পৃষ্ঠটানের জন্যই ঘটে। তাহলে এই যে একাধিক জলফোঁটা বা একাধিক তরলের ফোঁটা একটা ফোঁটাতে রূপান্তরিত হয়, তার অনেকগুলো জলফোঁটার মধ্যে বেশি এক্সেস এনার্জি থাকে বলে এটা হয়ে যায়। তার মানে কি, এনার্জির মুক্তি ঘটে। বোঝা গেল? তাহলে উল্টোটা হয় যে যদি একটা বড় ফোঁটাকে তুমি যদি ছোট ছোট অনেকগুলো টুকরো ছোট ফোঁটাতে ভাঙতে পারো, তাহলে কী করতে, তোমাকে এনার্জি লাগবে, তার মানে কি সেখানে এনার্জি শোষণ হয়,
ঠিক কি না? উল্টো তো দিতে পারে। এখন তোমাকে বলেছে একটা দুটো তরলে একত্রিত হয়ে একটা কণায় রূপান্তরিত হলো, কিন্তু তোমাকে বলতে পারে যে একটা তরলের কণা অনেকগুলো কণায় রূপান্তরিত, তখন কি হবে? তখন শক্তির কি হবে বলো তো? শোষণ ঘটবে। বোঝা গেল? বেশ, তারপরে কি আছে দেখো, 3 নম্বর কোশ্চেনটা দেখো। দেখো এগুলো প্রত্যেকটাই কোশ্চেন আমাদের কিন্তু কনসেপচুয়াল। তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু কখনোই তুমি এই কোশ্চেনগুলো সলিউশন করতে পারবে না। সুতরাং তোমাকে কোশ্চেনগুলো সলিউশন করতে গেলে তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। ওকে, হ্যাঁ। তো দেখো 3 নম্বর কোশ্চেনটা কী দিয়েছে, যে একটা জলের কণা ভেঙে দুটি কণায় রূপান্তরিত। দেখো একই চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন দিয়েছে, ঠিক আছে? এটাকেই বলে পিএসসি, মানে যেখান থেকে পারে একসঙ্গে দিয়ে দেয়, ঠিক আছে? তো দেখো দুটি কণা দুটির কোন ধর্মের যোগফল একক কণার। দেখো যখনই একাধিক কণাকে যখন তুমি একটা কণাতে রূপান্তরিত করবে, অথবা একটা কণাকে যখন তুমি একাধিক কণাতে রূপান্তরিত করবে, তখন একটা জিনিসই করা হয়, একটা জিনিস ইকুয়াল করা হয়, সেটা হচ্ছে ভলিউম। ঠিক আছে? ভলিউম। তাহলে এর V1 ভলিউম প্লাস এর V2 ভলিউম, ঠিক আছে, সমান ইকুয়াল টু বড় ভি। মানে ভলিউমের আয়তন, মানে আয়তন সমান করে তাদের মানে রূপান্তরিত করা হয়। ঠিক আছে? তাহলে এর একটাই লজিক হচ্ছে, সেটা হচ্ছে আয়তন। বোঝা গেল? বেশ, তারপরে দেখো কি বলেছে, খুব ইন্টারেস্টিং কোশ্চেন, একদম খুব ভাইটাল কোশ্চেন, মারাত্মক জায়গা। দেখো কি কোশ্চেন দিয়েছে দেখো। তোমার যদি কনসেপ্ট না থাকে তাহলে কিন্তু কখনোই তুমি উদ্ধার হতে পারবে না এই জায়গাটা থেকে। আর এখানে তুমি একটা কোশ্চেন তোমার মানে উত্তরানো মানে হচ্ছে তুমি হাজার হাজার ছেলেকে তুমি এগিয়ে যাওয়া। দেখো কি বলেছে 4 নম্বর কোশ্চেনটা দেখো, যে স্প্রিং তুলা যন্ত্র থেকে ঝোলানো একটা স্প্রিং তুলা যন্ত্র আছে, ধরো একটা তুমি মানলাম এটা স্প্রিং তুলা যন্ত্রের মধ্যে একটা আছে, ঝোলানো আছে, তার খাঁচে একটা পাখি আছে। তার মানে এখানে একটা পাখি আছে ধরো, ঠিক আছে? এইখানে একটা পাখি ধরো, ঠিক আছে? এখানে একটা পাখি বসে আছে, ঠিক আছে? এটা পাখি ধরো, ঠিক আছে? আমার হাতের মানে কি বলে, ছবি তো একটা খুব বাজে হয়েছে, ঠিক আছে? তাহলে কি হলো বলো? তাহলে এই পাখিটা বসে আছে, তাহলে কি হলো, পাখিটি খাঁচার ভিতরে উড়ে গেল। এবার যখন একজন, দেখো এখানে এখানে একটা পার্ট আছে, তাহলে এখন বসে আছে, তার মানে কি একটা নির্দিষ্ট পার্ট আছে, একটা ওয়েট আছে, তাই না? এবার বলছে এই পাখিটা এখানে বসে না থাকে, এই যে এখানে খাঁচার মধ্যে বসেছিল, এখানে বসে না থাকে, এবারে ও উঠছে। এই পাখিটা কি বললো বলো তো? উঠছে। এই পাখিটা এবারে উঠছে, এই উপরে উঠছে, এখানে আর বসে নেই, ঠিক আছে? বা এই নিচে বসে নেই, ঠিক আছে? এই নিচের বসে নেই, এই পাখিটা উঠছে। তখন কি হবে বলো তো? যেহেতু দেখো, যখন নিচের দিকে যখন পাখিটা বসেছিল, নিচে যখন পাখিটা বসেছিল, তখন কিন্তু একটা নিচের দিকে বল ক্রিয়া করছিল, সেটার কত ওয়েট, কত W1। কিন্তু পাখিটা যখন এই খাঁচার মধ্যে উঠতে লাগলো, তখন কি বলতো, এই যে যেহেতু এখানে সংস্পর্শে নেই, অর্থাৎ টাচ করে নেই, সুতরাং পাখিটা নিজের নিজের পাখার মানে নিজের ভরে ও নিজের কি বলবো, নিজের যে তোমার এটা উঠতে আছে, উঠতে থাকলো যেহেতু, তখন এটা যখন মানে তোমার ডিটাচ হয়ে গেল, তখন কি হবে তার অবশ্যই, তখন কি বলতো, এটা অবশ্যই কমে যাবে, ঠিক আছে? W2টা মানে অর্থাৎ ভারটা কমে যাবে। ভার মানে কি M × G, ঠিক আছে? M × G অর্থাৎ ভর ইন্টু জি। তো যখন ওর আর একটা কি, যখন কোনো একটা কথা মাথায় রাখো, যে যখন কোনো বস্তু উড়ে অর্থাৎ অবাধে পতনশীল অবস্থায় আসে বা উড়ে, তখন কিন্তু জিটা জিরো হয়। তো জিটা যখন জিরো হয়, এখানে তো জি কারণ কাজ করছে না, তাই না? জি কাজ করছে না, অর্থাৎ অভিকর্ষী ত্বরণ কাজ করছে না, তখন কি হবে, অবশ্যই এই W2টা অবশ্যই তার থেকে আগের থেকে কম কম হবে, ঠিক না? আগের থেকে অবশ্যই কম হবে। বোঝা গেল? তাহলে দেখো W1টা অবশ্যই W2 থেকে বেশি। বোঝা গেল কি বললাম? W1টা W2 থেকে বেশি, কারণ তুমি এখানে টাচ হয়েছিল, তার মানে কি ওর ভরটা পাচ্ছিলে, কিন্তু যখন পাখিটা নিজে নিজে উঠতে লাগলো, তখন কিন্তু এর মধ্যেই উঠছে, কিন্তু এটাতে চেপে নেই না, তার জন্য এটা কি বলতো, W1টা সবসময় কী হবে, W2 থেকে বেশি হবে। বোঝা গেল? W2 থেকে বেশি হবে, কারণ জি ওখানে কাজ করছে না। বোঝা গেল? বেশ, তারপরে দেখো, তাহলে আমার কী হবে, এ উত্তর। দেখো 2022-এ কিন্তু একটাও কোশ্চেন আসেনি এই চ্যাপ্টার থেকে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তারপর আরেকটা বলে রাখি, যে এই চ্যাপ্টার কি অন্তর্ভুক্ত আছে। এই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত আছে তোমার, ঠিক আছে, পৃষ্ঠটান অর্থাৎ সারফেস টেনশন, পৃষ্ঠটান আছে, আর্কিমিডিস প্রিন্সিপাল আছে, ঠিক আছে, অ্যাটমসফেরিক প্রেসার আছে, ঠিক আছে, অ্যাটমসফেরিক প্রেসার আছে, ঠিক আছে, ভিসকোসিটি আছে, ওকে, ভিসকোসিটি, ইলাস্টিসিটি আছে। এইগুলো এতগুলো চ্যাপ্টার এই অংশের মধ্যে ঢুকে আছে, ঠিক আছে, এই জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটারের মধ্যে। তো দেখো 2021-এ 3খানা কোশ্চেন এসেছে, 2021-এ 3খানা কোশ্চেন এসেছে এই চ্যাপ্টার থেকে, মানে বুঝতে পারছো প্রিলিতে, মানে বুঝতে পারছো 25খানা কোশ্চেনের মধ্যে, সায়েন্সের 25খানা কোশ্চেনের মধ্যে একটা চ্যাপ্টার থেকেই 3খানা কোশ্চেন এসেছে।
তো বুঝতে পারছো কত ইম্পর্টেন্ট চ্যাপ্টার একটা। তো শুধুমাত্র যে দেখো শুধুমাত্র যে বিসিএস প্রিলিতেই নয়, যে কোনো জায়গায় সায়েন্সে যদি পোর্শন থাকে বা জিএস থাকে, তো এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সুতরাং তোমাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। দেখো, হাইড্রোলিক প্রেসের কার্যনীতির ভিত্তি কী? হাইড্রোলিক প্রেস কি? হাইড্রোলিক প্রেস হচ্ছে তার যে কম, অর্থাৎ কম ওয়েট দিয়ে, কম ভার দিয়ে তুমি বেশি ভার পাওয়া, বেশি ঘাত পাওয়া, ঠিক আছে, বল পাওয়া, মানে কম বল দিয়ে হাইড্রোলিক প্রেসের কাম কম বল দিয়ে তোমার বেশি বল পাওয়া, ঠিক আছে, বেশি বল পাওয়ার যে গল্প সেটাই হচ্ছে। তাহলে এটা কি হয়? এটা হচ্ছে পাস্কালের সূত্র। তাহলে পাস্কালের সূত্রের লজিক কি? যে তুমি যদি একটা আবদ্ধ পাত্রে যদি জল থাকে, এখানে ধরো জল আছে, তুমি যদি এখানে একটা প্রান্তে যদি তুমি প্রেসার দাও, একটা প্রান্তে বা যে কোনো প্রান্তে যদি প্রেসার দাও, তো সেই প্রেসারটা কিন্তু সব দিকে, চতুর্দিকে একদম সমানভাবে, লম্বভাবে, একইভাবে ট্রান্সমিট করবে, অর্থাৎ সঞ্চালিত হবে। বুঝতে পারছো? সেটা হচ্ছে পাস্কালস ল। তাহলে তুমি অল্প, অর্থাৎ একটু জায়গায় একটু দিয়ে, মানে তোমার অল্প তুমি বল দিয়ে, ঠিক আছে, অল্প বল দিয়ে তুমি বেশি বল পাচ্ছ, তাই না? তাহলে আমার আর্কিমিডিস তোমার পাস্কালের সূত্র সেখানেই বলেছি। তো পাস্কালের সূত্র এখানে শুধু হাইড্রোলিক প্রেস নয়, ঠিক আছে, হাইড্রোলিক লিফট বলতে পারো, ঠিক আছে, হাইড্রোলিক লিফট, তারপর হচ্ছে হাইড্রোলিক ব্রেক, ঠিক আছে, ব্রেক, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, ঠিক আছে। তাহলে হাইড্রোলিক প্রেস বলতে পারো, হাইড্রোলিক লিফট বলতে পারো, হাইড্রোলিক ব্রেক বলতে পারো, ঠিক আছে, BRAK, ব্রেক, যেটা আমাদের ব্রেক কষে, যে গাড়িতে যে ব্রেক আছে না, যে কোনো গাড়িতে ব্রেক আছে, ব্রেক কষার জন্য এই হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়, ঠিক আছে। সেইগুলো আমাদের পাস্কালের সূত্র অনুসারে। কোয়েশ্চেনটা কী দিয়েছে দেখো, স্প্রিংয়ের ধ্রুবক কে, একটা স্প্রিংকে সমান দু টুকরো করলে প্রতিটি টুকরো স্প্রিংয়ের ধ্রুবক কত হবে? তাহলে বল ধ্রুবক অর্থাৎ স্প্রিং কনস্ট্যান্ট আমরা কি জানি, যে ফোর্স প্রপোর্শনাল টু এক্স, ঠিক আছে, যত ফোর্স দেবো তত আমার দৈর্ঘ্যে বাড়বে। যে কোনো একটা স্প্রিং, যদি আমি এখানে যে ইয়েটা ডব্লিউটা দিচ্ছি বা ফোর্স দিচ্ছি, ঠিক আছে, যত আমি ফোর্স দেবো তত আমার এক্সটা বাড়বে, এই দূরত্বটা বাড়বে, বাড়বে কি বাড়বে না বলো? বাড়বে। তাহলে আমি যখন আমি ইকুয়াল টু করবো তখন একটা কে কনস্ট্যান্ট নেব, তাহলে এই কেটাই হচ্ছে তোমার কী বলতো, বল ধ্রুবক। তাহলে আমাকে বলছে যে যদি স্প্রিংটাকে দু টুকরো করি, তাহলে দুই টুকরো করলে এই যদি এক্স ছিল, এটাকে যদি এক্স ছিল, তাহলে এক্স যদি ছিল, তাকে যদি অর্ধেক করলাম, দু টুকরো করলাম, তাহলে সমান দু টুকরো করলাম। তাহলে দেখো আমি একই বল দিচ্ছি, মাথা রাখো, এই এফি দিচ্ছি কিন্তু, তাই না, এফি দিচ্ছি, তাহলে আমি ধরলাম যে তার বল ধ্রুবক হচ্ছে x2, ঠিক। তো যেহেতু আমি দেখো এফি দিয়েছি, তাহলে এফ সমান কী জানো, আমার এফ সমান কে এক্স, এফ সমান কী বলো তো, কে এক্স, ঠিক কি না? আমি শুধু মানটা বসিয়ে দিয়েছি, এই কে এক্স, এই মানটা বসিয়ে দিয়েছি। তাহলে এই দেখো, এই এক্স কাটো, তাহলে কে ওয়ানটা পরের যেটা কাটা অংশটা, তাহলে টু কে সমান হচ্ছে কে ওয়ান, ঠিক আছে। তো টু কে সমান কে ওয়ান, তাহলে আমার কী হবে বলো তো, যে প্রতিটি টুকরোর বড় ধ্রুবক কত হবে, টু কে, বুঝে গেলো, প্রতিটি টুকরোর বড় ধ্রুবক কত হবে, টু কে। বেশ, তারপরে দেখো কী আছে, কী বলছে 7 কোশ্চেনটা দেখো কী আছে, যে বলছে যে কোনো জলাধারে ভাসতে থাকা নৌকার যাত্রীরা যদি জলাধার থেকে জল পান করে তবে জলাধারের জলের লেভেল কি হবে? তো যে জলাধার আছে সেই জলাধারে এত দূর পর্যন্ত জল আছে, তো জলাধারে নৌকা চলছে, এবার নৌকার কি আছে, নৌকার একটা যাত্রী কী বলছে, এই বাইরে থেকে জল খেয়ে নিয়েছে, এবার বাইরে থেকে যে জলটা খেয়ে নিল সেই জলটা ধরো সামান্য কমলো, আমি তুলনামূলকভাবে, মানে আমি একদম সূক্ষ্মভাবে বলছি, একটু কমেছে তো বটে, হয়তো বোঝা যাবে না, ঠিক আছে, কিন্তু কমে গেছে। তো যে যতটুকু কমে গেছে, এবার যেহেতু জলটা খেয়ে নিচ্ছে, তো জলটা খেয়ে নেওয়ার জন্য নৌকাটা তার সেই পরিমাণটা ডুবে যাবে, আর একটু ডুবে না বলো, ডুবে যাবে না, ডুবে যাবে। তো যতটুকু পরিমাণ কমেছিল সেই পরিমাণটা যেহেতু লোকটা জলটা খেয়ে নিয়েছে, তখন কী হবে, ডুবে যাবে। সেই যেহেতু জলটা, নৌকাটা ভারী হয়ে গেলো একটু, যেহেতু নৌকাটা ভারী হয়ে গেলো, তো একটু তো ডুবে গেল না, ভারী সামান্য তো ডুবেছে, আমরা হয়তো বুঝতে পারবো না, কিন্তু একটু ডুবেছে, তাহলে একটু ভারী হয়ে গেলো। তাহলে দেখবে যতটুকু কমেছিল ততটুকু আবার নৌকাটা যখন ডুবে গেল তখন কী বলতো, আবার সেই একই হয়ে গেল, অর্থাৎ কী বলতো, জলের লেভেল একই থাকবে, জলের লেভেল একই থাকবে। বোঝা গেল কেন লেভেল একই থাকবে, যে লোকটা জলটা খাওয়ার আগে যে পরিমাণ জল ছিল খেয়ে নিল, তার মানে কি নৌকাটা একটু ভারী হয়ে গেল, আর খেয়ে নিলে জলটা একটু কমে গেল, তাহলে কি আমার কী হবে, আবার তো জলটা একটু, নৌকাটা একটু ডুবে যাবে, যার জন্য তোমার জলের লেভেলটা সবসময় একই থাকবে, ঠিক আছে। দেখো 2020-তে একখানা কোশ্চেন এসেছে, খুবই ইম্পর্ট্যান্ট। শোষক কাগজ দ্বারা কালির শোষণের কারণ কি? কারণ অবশ্যই একটাই কথা, সেটা হচ্ছে আমাদের কৈশিকতা, মাথা রাখো, অর্থাৎ ক্যাপিলারিটি। বেশ, তারপর একটা কোশ্চেন দেখো,
2019-এ কী কোশ্চেন এসেছে দেখো, 2019-এ দুখানা কোশ্চেন এসেছে, 2019-এ দুখানা কোশ্চেন এসেছে দেখো, যে দুটি গাড়ি উচ্চগতিতে একে অপরের দিকে অতিক্রম করছে, ঠিক আছে, তাহলে তাদের পাশাপাশি চলার বিপদ কারণ কি? ঠিক আছে, একে অপরের দিকে কী হচ্ছে, একে অপর দিকে চলাচল করছে, তাহলে একটা গাড়ি এদিকে চলছে, ঠিক আছে, একটা গাড়ি এদিকে চলছে, ঠিক। এবার দেখো যে যখন গাড়ি উচ্চ গতিতে আছে তখন এই গাড়িটা যখন এদিকে যাচ্ছে তখন কিন্তু তার পেছনটা কী বলতো বায়ুশূন্য অবস্থায় আছে, এ যখন এদিকে যাচ্ছে তখন এও কিন্তু বায়ুশূন্য অবস্থায়, যখন পাশাপাশি যখন ক্রস করে গেল তখন কিন্তু পুরোটাই মানে তোমার কী বলতো বায়ুশূন্য অবস্থায় সৃষ্টি হবে। বায়ুশূন্য অবস্থায় যখন সৃষ্টি হলো তখন কী বলতো একদম বাইরে থেকে বাতাসগুলো খুব জোরে কিন্তু ছুটে এসে এই শূন্যস্থানকে পূরণ করার চেষ্টা করবে। তখন কী বলতো, তখন এই এলাকাটা কী করে বলতো খুব বায়ুশূন্য অবস্থা হয়ে যাবে, বায়ুশূন্য অবস্থা। এটা কোন লজিক কার তথ্য অনুসারে কাজ করে? সেটা হচ্ছে বার্নৌলিজ থিওরেম, বার্নৌলিজ, ঠিক আছে, বার্নৌলিজ থিওরেমের কাজ করে, ঠিক আছে। তাহলে আমাদের বায়ুশূন্য, ঠিক আছে, বায়ুশূন্য স্থানে উৎপন্ন হয় বায়ুশূন্য স্থান, তাহলে বায়ুর চাপ কমে যায়, বেড়ে যায় না, কখনো নয়, বায়ু বেগ মাঝে চাপ কমে যায়, ঠিক আছে, তাদের মাঝের অংশে বায়ুর চাপ অনেকটাই কমে যায়। বোঝা গেল বার্নৌলিজ থিওরেম। 2 নম্বরটা কোশ্চেন কী বলেছে দেখো, যে ঘরের উপরের দিকে ভেন্টিলেটর থাকে, ঘরের উপরের দিকে সবাই জানো যে ভেন্টিলেটর থাকে কেন, যে আমাদের বাতাসকে সতেজ করার, কেন কি, যে আমরা যখন ঘরে থাকবো, ঘরের একটা ভেন্টিলেটর লাগানো আছে, তখন ঘরে যখন মানুষ থাকবে, এখানে যখন মানুষ থাকবে তখন কী বলতো মানুষের যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, ঠিক আছে, মানুষ থাকার দরুন কার্বন ডাইঅক্সাইড থাকে অনেক, দেখবে একটা ঘরের মধ্যে যে অনেক লোক যদি ঢুকে যায় তখন কী হবে, গরম লাগে, কেন, যে প্রত্যেকে তো কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে আর অক্সিজেন নিচ্ছে, তখন কার্বন ডাইঅক্সাইড যখন ছাড়ছে তখন কার্বন ডাইঅক্সাইড একটু গরম হয়ে যায়, তখন কী বলতো বাতাসগুলো এই ভেন্টিলেটর দিয়ে বেরিয়ে যায়, ভেন্টিলেটরে যখন বেরিয়ে যায় পাশে যে শীতল বাতাস অর্থাৎ ঠান্ডা বাতাস, ঠিক আছে, এখানে বায়ুশূন্য স্থানের সৃষ্টি হয়, এই বায়ুশূন্য স্থানের যখন সৃষ্টি হয় তখন কী বলতো বাইরে থেকে বাতাসগুলো এসে এই ঘরটাকে আরও সতেজ করে, অর্থাৎ সতেজ বাতাস ঢুকে যায়। বায়ুশূন্য অবস্থায় শুরু হয়েছিল, তাহলে বাইরে থেকে যখন বাতাসগুলো এলো তখন এই এলাকাটাই মানে শূন্যস্থান, বায়ু শূন্যস্থান পূরণ করে এবং সচল আমাদের একদম বাতাসকে সতেজ থাকে সাহায্য করে, ঠিক আছে। বেশ, 18 কোশ্চেনটা দেখো কি বলেছে, যে 2018-তে একটা কোশ্চেন ছিল, একটা বস্তু আংশিকভাবে নিমজ্জিত অবস্থায় কোনো তরলে ভাসে, বস্তু ও তরলটিকে ওই চাঁদে নিয়ে গেলে কী হবে, ভালো করে বোঝো। এটাও কিন্তু কী বলতো আর্কিমিডিসের সূত্র, ঠিক আছে, এটা আর্কিমিডিসের সূত্র। আর্কিমিডিস কী বলছে, যে কোনো দেখো তরল বা গ্যাসীয় মাধ্যমে, ঠিক আছে, তরল বা গ্যাসীয় দুটোই হতে পারে, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে, এটা পরীক্ষাতে পারে যে শুধুমাত্র তরল নয়, তরল বা গ্যাসীয় মাধ্যমেই কিন্তু এই আর্কিমিডিসের সূত্র প্রযোজ্য। এই যখন এখানে পড়েছে তরল, তাহলে তরলে যখন রাখবে তখন দেখো ওই যে বস্তুটা ছিল এখানে, ধরো এখানে একটা তরল ছিল, এখানে একটা বলকে মানে তরলে অবস্থায় বস্তুকে তুমি এখানে ডুবে দিয়েছে, এবার এই বস্তুটাকে দেখো চাঁদে নিয়ে গেলো, ঠিক আছে, তাহলে কী হবে, তাহলে দেখো যেহেতু শুধুমাত্র বস্তুটাই নিয়ে যাচ্ছে না, ঠিক আছে, এই বস্তুটাই কিন্তু নিয়ে যাচ্ছে না, পুরো মাধ্যমটাকে নিয়ে যাচ্ছে, এই পুরোটা মানে সিস্টেমটাকে নিয়ে যাচ্ছে, তাহলে সিস্টেমটাকে যেহেতু নিয়ে যাবে তাহলে যদি বস্তুরও যদি এমটা কমে, এম যেহেতু ফিক্সড আছে তো জিটা কমে, তাহলে তোমার ওই তরলেরও জিটা কমবে, ঠিক কি না। যদি শুধুমাত্র তোমাকে বলতো ওই বস্তুটাকে যদি আমি চাঁদে নিয়ে যেতাম মানে ওখানকার যদি তরল আলাদা থাকতো সেটা আলাদা ব্যাপার, কিন্তু তোমার যে তরলটা পৃথিবীতে রাখছিলাম সেই তরলটা কিন্তু মানে তোমার চাঁদেও নিয়ে যেতে হচ্ছে, তাহলে যেহেতু এটাও বস্তুরও জি কমবে তাহলে ওই তোমার তরলটারও জি কমবে, তাহলে দুজনের সেম প্রপোর্শনাল, ঠিক আছে, এরও যা কমবে আর এরও তা কমবে, মানে বস্তুরও যা কমবে তরলেরও তা কমবে, কমবে না বলো। এবার যেহেতু একই সমানুপাতে কমবে সুতরাং তুমি যখন নিয়ে যাবে তখন কী বলো তো একই অবস্থায় ভাসবে, শুধুমাত্র যেহেতু দুজনেরই কমছে বলে, বোঝা গেল। যদিও তোমার জি কী বলো তো, জি আমাদের পৃথিবীর জি কত বলো তো 1/6 গুণ, আমাদের 1/6 গুণ, মানে আমাদের একটা বস্তুর ভর যদি কী বলতো মানে ওজন যদি 6 কেজি হয় তাহলে চাঁদে 1 কেজি হবে, তাহলে 1/6 গুণ। এটা কমে যাওয়া মানে কি দুজনেই তো কমছে না, তরলটাও কমছে আবার হচ্ছে বস্তুটাও কমছে, যেহেতু দুটোই নিয়ে যাচ্ছে, শুধুমাত্র যদি তরলটাকে চেঞ্জ করতাম বা শুধুমাত্র বস্তুটাকে চেঞ্জ করতাম সেটা আলাদা হতো, তখন আলাদা কেস হতো, কিন্তু এটা হচ্ছে দুটোই যেহেতু সমানুপাতে কমবে সুতরাং তার মানে তোমার যে ডুবানো অংশ একই থাকবে। 2017 দেখো 2 কোশ্চেন এসেছে, যে সেভিং ব্রাশ থেকে ডুবানোর পর বেগ
বের করার সময় ব্রাশের লোমগুলি একসাথে চুপসে যায়। অবশ্যই আমি কি বললাম, এখনই বললাম যে আমাদের সারফেস টেনশন অর্থাৎ হচ্ছে পৃষ্ঠটানের কারণ, কিছু নয়, কি বলতো, পৃষ্ঠটান। পৃষ্ঠটান বোঝা গেল? পৃষ্ঠটান একটাই হচ্ছে পৃষ্ঠটান। তাহলে কোথায় আছে আমাদের পৃষ্ঠটান, প্রচুর ইম্পর্টেন্ট। পৃষ্ঠটান একটা হচ্ছে তোমার টি সমান হচ্ছে, ঠিক আছে, F/L, ঠিক আছে, F/L, বল বাই দৈর্ঘ্যটা হচ্ছে পৃষ্ঠটান, মাথা রাখবা। দেখো 13 কোশ্চেনটা কি আছে দেখো, জলে ভাসমান বিশুদ্ধ বরফের টুকরোটি নিমজ্জিত অংশ। বিশুদ্ধ বলেছে, এইখানে হচ্ছে লজিক, বিশুদ্ধ বলেছে। যদি বিশুদ্ধ না বলতো, যদি বরফের চাই বলতো অর্থাৎ আইসবার্গ বলতো, সেটা আলাদা কথা ছিল। এই বরফের ক্ষেত্রে, বিশুদ্ধ বরফের ক্ষেত্রে 12, ঠিক আছে, 11/12 অংশ, ঠিক আছে, নিমজ্জিত অবস্থা থাকে, অর্থাৎ 1/12 অংশ ভেসে থাকে, বুঝলো, 12 ভাগের 1 ভাগ ভেসে থাকে। কিন্তু যদি আইসবার্গ অর্থাৎ বরফের চাই যদি হয়, তখন কী হবে বলতো, 1/10 আমার কী হবে বলতো, ভেসে থাকবে, ঠিক আছে। তার মানে কি 9/10 অংশ আমার কী বলতো, 9/10 অংশ ডুবে থাকবে, 1/10 অংশ ভেসে থাকবে, আর 9/10 অংশ ডুবে থাকবে। কথাটা বুঝতে পারছো? নিমজ্জিত অংশ তাহলে কী বলছে, যদি বিশুদ্ধ না বলতো, যদি বরফের চাই বলতো অর্থাৎ আইসবার্গ বলতো, তখন কিন্তু এটা হতো। কিন্তু আমার হবে এটা কী হবে, বিশুদ্ধ, যেহেতু বিশুদ্ধ বরফ বলেছে, সুতরাং এটা 11/10 অংশ হবে। এটা কিন্তু মাথা রাখবে। এটা কেন হয়, যে বরফের ঘনত্বটা কম। কেন হয়, বরফের ঘনত্ব কম। আর ঘনত্ব যদি কম হয়, আমি কি বললাম যে তোমার এটা অপসারিত তরলের যে ওজনটা, সেটা কি হয়, ঠিক আছে, যে আয়তনটা আছে রো ইন্টু জি, এইটা কিন্তু আমাদের ডব্লিউ হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে, বোঝা গেল? এই আয়তন, তাহলে এই আয়তন ইন্টু রো কী হচ্ছে, এটা ভর হচ্ছে, আর ভর মানে হচ্ছে এমজি মানে হচ্ছে ডব্লিউ হয়, ঠিক কিনা? বুঝতে পারছো না? ভি ইন্টু রো, এটা কি, ভি ইন্টু রো সমান তো ভর, আর জি তো আছে, তাহলে কি আমার এমজি হয়, আর এমজিটাই আমার পরিমাণটা। যদি তোমার ঘনত্বটা কমে যায় তাহলে কি, তো ও তো ভাসবেই, বোঝা গেল? বেশ, তারপরে কী আছে দেখো, 16 কোশ্চেনটা কী দিয়েছে দেখো, যে নিম্নলিখিত কোন ধর্মের জন্য জল কৈশিক নল দিয়ে বেড়ে ওঠে। বুঝতে পেরেছো, কৈশিক নল দিয়ে বেড়ে ওঠে। আমি একটাই কারণে এখন কৈশিকতা বললাম, যে পৃষ্ঠটান, ঠিক আছে, তোমার ল্যাম্পে সলতে বলো, তারপর হচ্ছে তোমার বৃষ্টির ফোঁটা বলো, তারপর হচ্ছে আমাদের যে এটা, আমাদের যে স্যুপ খাই আমরা, বা বাড়ির সাবান যখন দিই, তখন ওই পৃষ্ঠটানটা কমে যায় বলে আমাদের পোশাক পরিচ্ছদ আমাদের কী হয় বলো তো, আমাদের খুব তাড়াতাড়ি আমাদের কী হয়, পরিষ্কার হয়ে যায়। তারপর দেখো এখানে কী আছে, 2015-তে একখানে কোশ্চেন আছে, হাইড্রোলিক প্রেস, এখনই বললাম। একটা কথা লাগবে বিপিএল, একটা কথা মাথায় রাখবে, বিপিএলটা কি, যে হাইড্রোলিক ব্রেক, আর হচ্ছে তোমার হাইড্রোলিক প্রেস, আর হচ্ছে হাইড্রোলিক লিফট, এইগুলো কিন্তু পাস্কালের সূত্র হিসেবে কাজ করে, ঠিক আছে, পাস্কালের সূত্র। আর পাস্কালের সূত্র কি, যদি একটা আবদ্ধ তরলকে যদি আমরা একটা প্রান্তে বা একটা জায়গায় যদি আমরা চাপ প্রয়োগ করি, সেই চাপটা চারিদিকে সমানভাবে প্রসারিত হয়, ঠিক আছে, সমানভাবে প্রসারিত হয়। 2014 এখান থেকে কোনো কোশ্চেন আসেনি। এবার দেখো এখানে কি বলছে, একটা তোমার 2013-তে দুখানা কোশ্চেন এসেছে, 2013-তে কতখানা কোশ্চেন আছে, দুখানা কোশ্চেন এসেছে। দেখো বলছে, একটা বরফের ঘনক একটা বড় বিকারের জলের মধ্যে ভাসানো আছে, বরফের ঘনকটিতে একটা বড় বায়ুর বুদবুদ আছে, একটা বিকার আছে ধরো। এবার দেখো এখানে জল আছে, এবার বরফটা এখানে ভাসছে, একটা ঘনাকার বরফ ভাসছে, আর এর উপরে একটা কী বলতো, বুদবুদ আছে, এর উপরে একটা কী আছে বলতো, বুদবুদ আছে, বোঝা গেল? যখন বরফটা গলে যায় তখন বিকারের জল কি পরিবর্তন হবে, যেহেতু তার উপরে কী বলতো বুদবুদটা আছে, তাহলে এর তো নিজস্ব কোনো ভর আছে কিন্তু নেগলিজিবল। কিন্তু যে যতটুকু জল অপসারিত করেছে, ঠিক আছে, এই যতটুকু জল অপসারিত করেছে, যদি পুরো বরফটা যদি গলে যায়, তো সেই যে অপসারিত করেছিল সেই জলটা সমান হিসেবে থেকে যাবে, ঠিক আছে। এই বরফটা তো আর তো তোমার গলবে না, তোমার যে ইয়েটা কী বলে, জলের ফোঁটাটা তো কী বলে, তোমার যে বুদবুদটা তো গলবে না, বুদবুদটা ফেটে যাবে। তো ফেটে যাওয়ার দরুন আমার যখন জলটা বরফ হয়ে যায়, তখন সেম আয়তনটা সেম থাকে, ঠিক আছে, আয়তনটা সেম থাকে, তাহলে কী হবে, আমার অপরিবর্তিত থাকবে, ঠিক আছে। এখানে কী হবে, অপরিবর্তিত থাকবে, বোঝা গেল, অপরিবর্তিত থাকবে। দেখো তাহলে 17 কোশ্চেনটা কী আছে দেখো, যে বার্নার দিয়ে বলছে ফ্লাক্সের জল ফোটানো হয়, ঠিক আছে, ফ্লাক্সের জল ফোটানো। এখানে দেখো একটা ফ্লাক্স লাগানো আছে, এখানে একটা বার্নার লাগানো আছে, ঠিক আছে, এটা একটা বার্নার লাগানো আছে, এখানে জলটা ফোটাচ্ছ তুমি। তাহলে কি করতে হবে, কি করলে জলের স্ফুটনাঙ্ক কমে, আমরা কি বললাম,
জলের স্ফুটনাঙ্ক কমে কখন বলো তো? যখন চাপ কমে তখন। কখন কমে বলো তো? চাপ কমলে। তাহলে চাপটা আমরা যদি কমিয়ে দিই তাহলে জলের স্ফুটনাঙ্ক কমে যাবে। আর চাপ বাড়লে কী হয়? চাপ বাড়লে কী হয় বলো? জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়। যেমন আমাদের প্রেসার কুকারে জলের প্রেসার কুকারে চাপটা বাড়িয়ে দিই, তখন আমাদের কী হয়? আমাদের জলের স্ফুটনাঙ্কটা বেড়ে যায়, তাড়াতাড়ি আমাদের খাবারটা সিদ্ধ হয়ে যায়, তাই না? তাহলে যদি চাপটা কমিয়ে দিই, তাই না, চাপটা যদি কমিয়ে দিই তাহলে কী হবে বলো তো? আমাদের স্ফুটনাঙ্কটা কমে যাবে। তাহলে চাপটা কমিয়ে দিলে কোথায় কমে যাবে? ফ্লাক্সের মুখ দিয়ে বায়ু নিষ্কাশন যদি করি, তাহলে বায়ুর মধ্যে তো চাপ আছে, তাহলে বায়ুটা যদি কমিয়ে দিই, এখানে যে এই ফ্লাক্সটা আছে সেখানে যদি বায়ুটাকে বার করে দিই, ঠিক আছে, বায়ুটাকে যদি আমরা বার করে দিই তখন কী হবে বলো তো? বায়ুটা যদি বার করে দিই তাহলে কী বলতো? স্ফুটনাঙ্ক কমে যাবে, হ্যাঁ কি না? স্ফুটনাঙ্ক কমে যাবে। সুতরাং আমার কী বলো? উত্তর বি হবে। হ্যাঁ, বোঝা গেল? দেখো, তোমাদের যদি অবশ্যই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে, এবং তোমরা চ্যানেলটাকে ফলো করে দেবে, এবং তোমরা শেয়ার করতে ভুলবে না কিন্তু অবশ্যই। তো দেখো কী বলেছে যে 12 দেখো 2012তে প্রিলিতে একটাও কোশ্চেন আসে, আর একটাও কোশ্চেন আসেনি, ঠিক আছে। 11তে আবার দুখানা কোশ্চেন এসেছে এই চ্যাপ্টার থেকেই। কী কী কোশ্চেন এসেছে দেখো, যে বিবৃতি, একটা বিবৃতি দিয়েছে। বিবৃতিতে কী বলেছে দেখো, যে মানুষ বায়ুমণ্ডল ছাড়া, কজ অ্যান্ড ইফেক্ট যে কোশ্চেন আসে না সেরকম টাইপের। মানুষ বায়ুমণ্ডল ছাড়া বাঁচতে পারে না, ঠিক আছে। চাঁদে বায়ুমণ্ডলবিহীন, ঠিক আছে। তার নিজের কোনটি উপসংহারটি সঠিক? কিছু মানুষ চাঁদে বাস করতে পারে, এই কখনোই না, পারে না। মানুষ চাঁদে থাকতে পারে না, ঠিক আছে, মানুষ চাঁদে থাকতে পারে না, শুধুমাত্র মানুষ বলেছে। আচ্ছা, চাঁদে প্রাণের অস্তিত্ব নেই, সুতরাং চাঁদের প্রাণের অস্তিত্ব নেই বলে মানুষ থাকতে পারে না, ঠিক কি না? তাহলে সবগুলো তো নেই, কারণ যেহেতু দুটো নেই তাহলে এটা তো ভুল। তাহলে আমার উত্তর কী হবে? আমার সি হবে উত্তর। কজ অ্যান্ড ইফেক্ট স্টেটমেন্টের যে একটা রিজন অ্যান্ড স্টেটমেন্ট থাকে না, সেরকম টাইপের এই কোশ্চেনটা, ঠিক আছে, এই চ্যাপ্টারের একটা কোশ্চেন। কারণ আমরা জানি যে চাঁদে আমাদের বাতাস থাকে না, চাঁদের বাতাস না থাকার দরুন আমরা কী বলতো, আমাদের কানে শব্দ শুনতে পাই না, বা আমরা আকাশকে যদি দেখি তখন আমাদের আকাশটা অন্ধকার লাগে, তাই না, অনেক কারণ আছে। দেখো 2010-এর দুখানা কোশ্চেন এসেছে। কী বলেছে? মাটির নিচে জলের গভীরতা কত থাকলে একটা নলকূপ কাজ করে? এই নলকূপ মানে কোন নলকূপের কথা বলেছে? হাতের নলকূপ যেগুলো আছে কিনা সেইগুলোর কথা বলা হয়েছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি হাতের যে নলকূপগুলো সেইগুলো কিন্তু কী বলতো, আমাদের যে সাইফন, ঠিক আছে, সাইফন দেখেছো তো? সাইফন নাম শুনেছো? যে সাইফন কী করে, যে উঁচু জায়গা থেকে যখন আমরা জল নিচু জায়গায় নিয়ে আসি, নিচু জায়গায় যখন জল নিয়ে আসি তখন কী বলতো, সাইফন কাজ করে। তার অর্থাৎ এখানে সাইফনটা কাজ করে কেন বলতো? বায়ুচাপের পার্থক্যের জন্য, বায়ুচাপের পার্থক্য, ঠিক আছে, বায়ুচাপের পার্থক্যের জন্য আমরা এই সাইফন কাজ করি। তাহলে দেখো, এই যে চাপটা আছে না, এই পার্থক্যটা আমাদের ম্যাক্সিমাম আমাদের 25 ফুট পর্যন্ত আমরা যেতে পারি। 25 ফুট পর্যন্ত জলটা নিচে থেকে জলটা উপরে উঠতে পারে, ঠিক আছে, 25 ফুট পর্যন্ত প্র্যাকটিক্যালি। কিন্তু থিওরিটিক্যালি তোমার 38 থেকে 36 ফুট, ঠিক আছে, 36 থেকে 38 ফুট প্র্যাকটিক্যালি। কিন্তু আমাদের এখানে প্র্যাকটিক্যালি কথাটা ধরতে হবে, যার জন্য আমাদের 25 ফুটটা কী বলতো আমাদের স্ট্যান্ডার্ড ডিস্টেন্স। এই 25 ফুট পর্যন্ত আমরা কী বলতো এই নলকূপের গভীর মাটির নিচে জল কিন্তু আমরা উপরে উঠাতে পারি না, ঠিক আছে। হাতের নলকূপের কথা বলা হয়েছে এখানে, কিন্তু তোমার এর কথা বলা হয়নি, মোটর বা সাবমার্সেলের কথা বলা হয়নি, ঠিক আছে, হাতের ক্ষেত্রে। এখানে দেখো কী কোশ্চেন বলেছে, 20 নম্বর কোশ্চেনটা, এক টুকরো সুতির কাপড়ে এক প্রান্তে গ্লাসে জল ডুবিয়ে রাখলে ভিজে যায় কোনটির কারণে? তো দেখো সেই কৈশিকতা, তাই না। তো তুমি এখানে একটা গ্লাস আছে, একটা তুমি গামছাকে, এখানে জল আছে, জলের একটা টুকরোকে করে দেবে, এখানে একটা টুকরোটাকে গামছাটা রেখে দেবে, দেখবে আস্তে 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 পুরো জলটা তোমার ভিজে যাবে, মানে পুরো গামছাটা ভিজে যাবে। কেন? যে এই যে কৈশিকতা, একটু জল গেল, এই জলটুকু আরেকটা জলটাকে টানলো, একটু জল আরেকটু জলকে টানলো, টানতে 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 এলাকাকে পুরোটাকেই তোমার ভিজিয়ে দেবে, ঠিক আছে। সেটা হচ্ছে কৈশিকতা। এবং কৈশিকতা কার একটা স্পেশাল কেস আমি বারবার করে বললাম, সেটা হচ্ছে পৃষ্ঠটানের একটা স্পেশাল কেস। পৃষ্ঠটান মাথা রাখো, খুব ইম্পর্টেন্ট তথ্য, ঠিক আছে, পৃষ্ঠটান। এবং পৃষ্ঠটান জন্যই আমরা কিন্তু অনেক কিছু পেয়ে থাকি, ঠিক আছে। 2009-এ দেখো একখানা কোশ্চেন এসেছে, আবার সে একই কথা বলছে, না কী বলেছে, বৃষ্টি ভেজার পর রাস্তার উচ্চ গতিতে গাড়ি চালানো কঠিন হয়ে পড়ে, কারণ কি? ঘর্ষণ কমে যায়, ঠিক আছে। যদি স্লিপ মারে না, স্লিপ করলে কী হয়, ঘর্ষণ কমে যায়, তাহলে ঘর্ষণের হ্রাস পায়, ঠিক আছে। ঘর্ষণের হ্রাস পাই বলেই আমাদের কী বলতো, আমাদের বৃষ্টি ভেজা এতে আমাদের কঠিন হয়ে পড়ে গাড়ি চালানো। তারপর দেখো 2008-এ কোশ্চেন একটা কোশ্চেন এসেছে, দেখো কী বলছে, একটা টিউবের দুটি প্রান্ত, একটা টিউব আছে, ভালো কথা, দুটি প্রান্ত বদ্ধ করা হলো, টিউবটাকে বায়ুরোধী করে দেবে, এখানেও একটা লাগিয়ে দিলাম, এখানেও একটা লাগিয়ে দিলাম, তোমার ঢাকনা লাগিয়ে দিলাম, ঠিক আছে, লিড লাগিয়ে দিলাম বা ঢাকনা লাগিয়ে দিলাম, শুধু জাস্ট লাগিয়ে দিয়েছি, আর কিচ্ছু করিনি কিন্তু।
তাহলে টিউব দুটির ভিতরে বাতাসের চাপ কী থাকবে, কেমন থাকবে? তো যেহেতু শুধু লাগিয়ে দিয়েছে, এখানে তো বাতাস ভরাই আছে, তাই না? যদি বাতাসটা মানে বার করে দিতাম বা ই করতাম সেটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু বাতাস তো আছেই। তাহলে কী হবে, বাইরের যা বাতাস আছে ভিতরে সেই বাতাস একই হবে, তাহলে বায়ুমণ্ডলের চাপে সমান হবে, তাই না? আর বায়ুমণ্ডলের চাপকে অ্যাটমসফিয়ার বলা হয়, অ্যাটমসফিয়ার বলা হয়, ঠিক আছে? অ্যাটমসফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডলের চাপ বলা হয়, ঠিক আছে? বা টর বলা হয়, অনেকগুলো আছে, একক আছে, ঠিক আছে? তারপর দেখো 2007-এর কোশ্চেনটা কী আছে, একখানা কোশ্চেন এসেছে এখানে। দেখো, যখন একটা বস্তু হাত দ্বারা উত্তোলন করা হয় তখন কী ধরনের কাজ হাত দ্বারা সঞ্চালিত হয়? যেহেতু হাত, ঠিক আছে, এটা হাত আমাদের, ঠিক আছে, এটা হাত। তাহলে যখন আমরা এখানে দেখো ভালো করে শোনো, যে আমাদের কী বলতো বলবাহ, আমার বলটা কোথায় দিই বলো তো? আমরা বলটা দিই এখানে, তাই না? বলটা দিই এখানে, কিন্তু বস্তুটা থাকে এখানে, আর আমাদের মাঝ যেখানে বলবাহুটা মাঝ যেখানে থাকে, তাই না? মাঝ যেখানে থাকে, সুতরাং এটা তৃতীয় শ্রেণীর লিভার, যেমন ক্রেন বা ক্রেনের মতোই গল্প, তাই না? তৃতীয় শ্রেণীর লিভার, মাঝ যেখানে যখন যার বলবাহু থাকবে সেটাই হচ্ছে তার কী বলতো তৃতীয় শ্রেণীর লিভার, ঠিক আছে? দেখো 5-এ একটা কোশ্চেন আসেনি, 2004-এ একখানা কোশ্চেন এসেছে, যখন একটা জাহাজ নদী থেকে সমুদ্রে প্রবেশ করে তখন ভাসতে থাকে কারণ কি? সমুদ্রের ভালো বলে দিই, মিষ্টি সমুদ্রের জলের লবণ থাকে, NaCl থাকে, লবণ বা আরও NaCl থাকে বা আরও লবণ থাকে, সমুদ্রের জলে অনেক লবণ থাকে, যার জন্য কী বলতো তার ডেনসিটিটা বেশি, রোটা বেশি। তাহলে রোটা যখন বেশি হবে, তাহলে আমি কি বললাম যে প্লবতা কার থাকে? প্লবতা সমান কি? যে প্লবতা সমান হচ্ছে যে ভি ইন্টু রো ইন্টু জি, তাই না? তোমার তরলের যত ঘনত্ব থাকবে, যত থাকবে তত তার কী হবে বলো তো? তার প্লবতা বাড়বে। তো প্লবতা যখন বাড়বে তখন কিন্তু মানে জাহাজ আরও বেশি ভাসবে, তাই না? তাহলে কী বলতো, সমুদ্রের লবণাত্মক জলের ঘনত্বটা বেশি, ঠিক আছে? সমুদ্রের লবণাত্মক জলের ঘনত্বটা বেশি বলেই আমাদের কী বলতো, এই কোশ্চেনটা উল্টোভাবে বলতে পারে যে একটা নদী, ঠিক আছে, একটা নৌকা সমুদ্রের জলে ডুবে, মানে জলে যে যতটুকু ভাসে, ঠিক আছে, তো মিষ্টি জলে বা পুকুরের জলে বা নদীর জলে তার থেকে মানে কম ভাসে কেন, মানে ডুবে যায় একটু বেশি কেন? তো এই একই গল্প, ঘনত্ব, জলের ঘনত্বের পার্থক্য আসে বলেই কিন্তু কী বলতো তোমার এই ঘটনাটা ঘটে। যেমন ধরো তোমার ডিম, একটা সিদ্ধ ডিমকে তুমি লবণের জলে যদি তুমি ডুবাও তাহলে দেখবে ভাসবে, কিন্তু যদি লবণ না দাও তখন কী হবে বলো তো? ওটা ডুবে যাবে, তাই না? দেখো 2003-এ দুখানা কোশ্চেন এসেছে এই চ্যাপ্টার থেকে। দেখো, একটা তরলের সান্দ্রতা মানে হচ্ছে ভিসকোসিটি, ঠিক আছে? ভিসকোসিটিটা কি? যে একটা বাধা এখানে যখন জলটা যখন যাচ্ছে, ঠিক আছে, তো তুমি যখন জলটা যাচ্ছে, যে এই যে দুই প্রান্তের যে বাধাটা আছে, যত মিডিল দিকে যাবে তত বেগটা বাড়বে, তাই না? তাহলে যে বাধা, এই বাধাটাকে বলা হয় সান্দ্রতা, ঠিক আছে? এই সান্দ্রতা তুমি যত মানে তুমি কী করবা, মানে টেম্পারেচারটা বাড়াবা তখন সান্দ্রতা তত কমবে, ঠিক আছে? তাপমাত্রা বৃদ্ধির সাথে সান্দ্রতা কী বলতো, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়, সান্দ্রতা কী হয় বলতো? হ্রাস পায়। আর সান্দ্রতাটা দেখো, এই যে এফ বল সমান কী বলতো? ইটা এ ডিভি বাই ডিএক্স, মানে কি? যত তোমার কী বলতো, যত তোমার ওই পাইপটা যত প্রস্থচ্ছেদ বেশি হবে তত কী বলতো ফোর্সটা বেশি যাবে, ঠিক আছে? আর ডিভি বাই ডিএক্স এটা হচ্ছে তোমার নতি, মানে গতিবেগের নতি, যে তরলটা যাচ্ছে তার গতিবেগের নতি, ঠিক আছে? এটা হচ্ছে তোমার সান্দ্রতাঙ্কের, এটা যে ইটাটা কি সান্দ্রতাঙ্ক, ইটাটা হচ্ছে সান্দ্রতাঙ্ক, খুব ইম্পর্টেন্ট জায়গা, হ্যাঁ, সান্দ্রতাঙ্ক। তাহলে তোমার যেমন ধরো সারফেস টেনশন, সান্দ্রতা, ঠিক আছে, এরা কিন্তু কী বলতো যদি তাপমাত্রা বাড়াও তাহলে কী হবে বলতো, তাদের এটা কমে যাবে। তারপর দেখো 26-এর কোশ্চেনটা কী দিয়েছে, দেখো বাতাসের ঘনত্ব কত বলতো? বাতাসের ঘনত্ব 1 গ্রামে 1 লিটার, অর্থাৎ কী বলতো 0.3 গ্রাম, এতে কী বলতো এর আয়তনটা কত? 1 লিটার বলেছে। 1 লিটার হলে এত গ্রামে বায়ুর আয়তন কত? তাহলে 1 গ্রামে বার করো আগে, তাহলে 1 লিটার হয় কত? 1.30, ঠিক, গ্রামে। এবার কি বলেছে 7.8, তাহলে 7.8 গুণ করে দাও, তাই না? 7.8 গুণ করে দাও। তো এটা 2 ঘর আছে, তাহলে এখানে 1 ঘর আছে, তাহলে একটা শূন্য নিয়ে নাও, ঠিক আছে? একে একটা শূন্য তো থাকবেই, এখানে একটা ঘর চলে গেল, তাহলে এখানে একটা ঘর শূন্য আছে, তাহলে এখানে একটা শূন্য আসবে না বলো? তাহলে এই শূন্য কেটে গেলো, দশমিক উড়ানোর পর, তাহলে 13 × 13 6 13 78, ঠিক আছে? 6 13 78, তাহলে কত হয়েছে আমার? 6 হচ্ছে উত্তর, বোঝা গেল? তারপর দেখো কী আছে, 2002 সালে প্রিলিমসে দুটো কোশ্চেন এসেছে, এখান থেকেই কোশ্চেন এসেছে। কী বলেছে দেখো, একটা সাধারণ তুলা যন্ত্রে আমরা কী মাপি? সাধারণ তুলা যন্ত্র যেটা আলু কচু পটল মাপো সেটাই হচ্ছে তোমার ভর মাপো, ঠিক আছে? আমরা ভর মাপো, ঠিক আছে? ওজন নয়। স্প্রিং তুলা যন্ত্রের সাথে এটা স্প্রিং তুলা যন্ত্র, ঠিক আছে? স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে কী মাপি আমরা? ভার মাপি, তাই না?
স্প্রিং তুলা যেটা আয়তন মাপে কিসে আমাদের তোমার চোঙে, আয়তন মাপে কিসে বলো তো চোং আমরা যেটা দিয়ে বসি, ঠিক আছে। ঘনত্ব মাপে কিছু হাইড্রোমিটার, ঠিক আছে, হাইড্রোমিটার। ঘনত্ব কিসে মাপে বলো তো আমরা হাইড্রোমিটারে ঘনত্ব মাপি, তাই না। ড্রো মানে হচ্ছে ডি ফর ডেন্সিটি, তার মানে ড্রো মানে হাইড্রোমিটার। তারপর দেখো কি বলেছে যে 2001 সালে একখানা কোশ্চেন হয়েছিল, একটা কাঁচের কুণ্ডকে তুলা যন্ত্রে চাপিয়ে দেওয়া হলো বাটখারার দ্বারা, একটা পিতলের বাটখারা। তাহলে এটা একটা ধরো তোমার কি আছে বলো তো, এটা একটা মানে দাঁড়িপাল্লা আছে, তাহলে এইখানে একটা দাঁড়িপাল্লা আছে, ঠিক, এখানে একটা দাঁড়িপাল্লা আছে। এই সিস্টেমটাই কি বলতো, এদিকে একটা কাঁচের কুণ্ডু আছে, এখানে একটা কাঁচের কুণ্ড আছে, এটা কাঁচের কুণ্ডু রয়েছে, এটা গ্লাস জি, বোঝা গেল। এবার পিতলের একটা বাটখারা আছে, এখানে একটা বাটখারা লাগানো আছে, এটা হচ্ছে পিতলের, ঠিক আছে, এটা ব্রাশের বাটখারা, বোঝা গেল। তাহলে দেখো পিতলের এই যে পিতলের বাটখারা, এর কিন্তু রোটা সবসময় কি বলতো এর থেকে বেশি, কাঁচের থেকে বেশি, ঠিক আছে। রো 1 এখানে রো ধরো, এখানে রো 1 রো 2 ধরো, তাহলে এর ঘনত্বটাই পিতলের ঘনত্বটা কী বলতো সবসময় এই কাঁচের থেকে বেশি, বোঝা গেল। এবার দেখো কী বলছে, এখন তুলাকে একটা বেল জার মানে কী বলতো একটা জার আছে, সেই জারটাকে তুমি যদি ঢেকে দাও, ঠিক আছে, ঢেকে দাও, এই জালটাকে পুরোটা ঢেকে দিলা, এইটাকে বেল জার বলে। একটা জার আছে, মানে জার মানে পাত্র আছে, এই এটাকে তুলা যন্ত্রটাকে ঢেকে দিলাম, কী হলো বলছে ভিতরের বায়ু নিষ্কাশন করলে কী হবে। তাহলে এখান থেকে যে বাতাসটা যখন ছিল তখন এটাকে বাতাসটা বার করে দিল, বোঝা গেল। তো যেহেতু দেখো আগে সমান ছিল না বলো, সমান ছিল। এবার যেহেতু সমান ছিল, সুতরাং এর যেহেতু দেখো এর ঊর্ধ্বকারটা সব থেকে বেশি ছিল, তাই না, এর ঊর্ধ্বকারটা এই বেশি ছিল। তাহলে যখন বাতাস যখন থাকবে না তখন ঊর্ধ্বকার থাকবে কি, বাতাস যখন থাকবে না তখন এর ঊর্ধ্বকারটা থাকবে না। ঊর্ধ্বঘাত মানে কি, প্লবতাটা থাকবে না, বাতাসের যে প্লবতাটা সেটা থাকবে না। সেটা যখন থাকবে না তখন কি হবে বলো তো, যার ঘনত্বটা কম, ঠিক, যার ঘনত্বটা কম তো তার আঘাতটাও কম থাকবে। তাহলে কি হবে বলো তো, এই দিকটা কি বলো তো, এই দিকটা আমার নিচের দিকে নেমে যাবে, এই যে এই পাটটা তোমার তুলাদণ্ডের যেদিকে কাঁচটা আছে সেটা নিচের দিকে নেমে যাবে। কেননা কি, তোমার যেহেতু ঘনত্বটা কম, আর যেহেতু বাতাসটা তুমি বার করে দিয়েছো, বাতাসটা বার করে দিলে কী হবে, তোমার ঘনত্বটা যেহেতু কম, তাহলে ওর কী করবে, নিচের দিকে আরও আসবে না, এর তো ঘনত্ব কম, তাহলে কি এর ওজনটা বেড়ে যাবে, বাড়বে না বলো, ঠিক আছে। তাহলে এখানে কি আছে দেখো, কোথায় উত্তর কোথায় আছে দেখো, বলছে কি হবে যে কাঁচের কুণ্ডলীর তুলা পাত্রের যেদিকে আছে সেই দিকটা নিচে নেমে যাবে, খুব কনসেপচুয়াল। তুমি কনসেপ্টটা যদি ক্লিয়ার না করো তাহলে কিন্তু কখনোই উদ্ধার করতে পারবে না। সুতরাং তুমি দেখো, এরকম ক্লাস যদি তুমি পেতে চাও অবশ্যই তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ওকে, এবং লাইক এবং শেয়ার করো, তাহলে এরকম ক্লাসগুলো করতে ইচ্ছা লাগবে, তাই না। বেশ, কি আছে, হাইড্রোজেনে ভরা একটা বেলুন আছে, উচ্চ উষ্ণতা বলে একটা বেলুন আছে, এখানে কি আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন গ্যাস। আমরা জানি হাইড্রোজেন গ্যাস সব থেকে হালকা, পৃথিবীর সব থেকে হালকা মৌল, তাই না, হাইড্রোজেন গ্যাস। এবার বলছে উপরে উঠে গেলো, আমরা এখানে এটা পৃথিবী ধরো, এটা পৃথিবীতে আছে, এটা ছেড়ে দিলাম, তাহলে পৃথিবী যত উপরে যাবে তাহলে বায়ুর তাপ মানে চাপ কমবে, কমবে না বলো, কমবে। তো কমতে যখন দেবে, যেহেতু এখানে হাইড্রোজেন গ্যাস ভরা আছে তাহলে কী হবে, এটা আরও এক্সপ্যান্ড হবে, কারণ এই দিকে শূন্য আসছে, এই শূন্য স্থানে এই উপরে যত যাবে তত শূন্য স্থানে যাবে, আর তখন কী বলতো এর ভিতরে যেহেতু চাপটা বাড়বে তখন কি এটা বাড়বে, বাড়তে একসঙ্গে কী হবে, ফেটে যাবে, ঠিক আছে। তো বেলুনের ভিতরে চাপটা বেশি হয়ে যাবে, কী হবে, বেশি হয়ে যাবে, যার জন্য এটা ফেটে যাবে, ঠিক না। বেশ, 1999 কোশ্চেনে দুটো কোশ্চেন দিয়েছে দেখো, অ্যাটোমোলাইজার বা অটোমোবাইলে ব্যবহৃত হাইড্রোলিক ব্রেক, আমি কি বললাম বিপিএল, একটা হচ্ছে ব্রেক, একটা হচ্ছে তোমার হচ্ছে কী বললাম প্রেস, আর একটা হচ্ছে লিফট। তাহলে কী বলতো এই পাস্কালের সূত্র, ঠিক আছে, পাস্কালের সূত্র তোমার কাজ করবে, বিপিএল, তাহলে পাস্কাল বিপিএল ছিল বলে এটা হলো, তাই না। এবার দেখো কী বলেছে, একটা কঠিন লোহার টুকরোকে জলে ডুবে যায় কিন্তু পারদে ভাসতে থাকে, আমি কী করলাম আবার সেই বায়োএনসি কি ভি ইন্টু রো ইন্টু জি, ঠিক কি না। তাহলে যদি তোমার রোটা কমে যায়, রোর উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। একই টাইপের এক টুকরো লোহা পারদে ভাসছে, আবার এতে তোমার জলের ঘনত্বটা কী বলতো
লোহার থেকে কম, জলের ঘনত্বটা লোহার থেকে কম বলে ডুবে যাচ্ছে, কিন্তু পারদের ঘনত্বটা লোহার থেকে বেশি, যার জন্য কী বলতে পারছি, তাহলে কী বল লোহার কই লোহার ঘনত্ব পানির চেয়ে, এখানে পানি বলেছি আমরা জল, তাহলে লোহার ঘনত্ব পানির চেয়ে বেশি, বেশি না কখনোই না, কম, তাহলে কই লোহার ঘনত্ব পানির থেকে বেশি কিন্তু পারদের থেকে কম, ঠিক পারদের থেকে কম, ঠিক আছে। সুতরাং আমার এটাই তো রোর উপর ডিপেন্ড করে, অর্থাৎ ঘনত্বের উপর ডিপেন্ড করে। তো ঘনত্ব তোমার ঘনত্ব যার বেশি হবে, যদি তরলের ঘনত্ব বেশি হয় তাহলে কি হবে, আমার বস্তুটা ভাসবে, যদি কম হয় তাহলে ভাসবে না, ঠিক না। তাহলে দেখো আজকের এতগুলি কোশ্চেন ছিল, ঠিক আছে। তো আমরা 1999 থেকে একদম 2023 পর্যন্ত এই চ্যাপ্টার থেকে যতগুলো কোশ্চেন এসেছিলো সেইগুলোই আলোচনা করলাম। শুধুমাত্র এই মানে তোমার এই যে পরীক্ষাগুলো এসেছে সেটাই নয়, এই কোশ্চেনগুলো আরও অনেক পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে। যেহেতু এই কোশ্চেনগুলো সেম কোশ্চেন, জিনিস একই, টপিক একই, সুতরাং কোশ্চেন হতেই পারে। তুমি যে কোনো পরীক্ষা দেবো কোশ্চেন, তুমি মিসলেনিয়াস দাও, ক্লার্কশিপ দাও, তুমি তোমার রেলের যে এএলপি বা তোমার সেই টেকনিক্যাল যত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষা দাও, বা সিজিএল সিএইচএসএল যা পরীক্ষা দেবে এই কোশ্চেনগুলো ঘুরে ফিরে আসবে। সুতরাং তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে দেখো, টপিকটা খুব ভালো করে আত্মস্থ করো, তাহলে তোমাদের প্রিপারেশানটা আরও স্ট্রং থেকে স্ট্রংগেস্ট হবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ আজকে